আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাইনুল হোসেন উজ্জ্বল। আমাদের এটা হচ্ছে উত্তর ভাসানিয়া, পাঞ্জোরা, বিএনপির মোড়, কালীগঞ্জ থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট। আমরা আসলে যাত্রা শুরু করছি ২০২৪ সালে। আসলে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকেই গরুর দুধের খুব ফ্যান। তো ছোটোবেলা থেকে গরুর দুধ খাই। তো ওখান থেকেই মানে একটা সময় খুব স্বপ্ন ছিল যে নিজে গরু পালবো, নিজের গরুর দুধ খাবো। এখান থেকেই আসলে এই খামারের করার চিন্তা বা খামার করার যাত্রা শুরু। আচ্ছা, ডিটেইলে হচ্ছে প্রতিটা গরুকে তো আমরা আমাদের ধরেন ডিভিএম ডাক্তার আছে, যেটা মানুষের ক্ষেত্রে এমবিবিএস ডাক্তার, গরুর ক্ষেত্রে ওনার হলো ডিভিএম। উনি আমাদের ইন হাউস ডাক্তার এবং ওনার সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমাদের প্রত্যেকটা গরু থাকে এবং উনি প্রতিদিনই আমাদের প্রত্যেকটা গরু ইন্ডিভিজুয়ালি চেক করেন। আর আমাদের খামারের প্রসিডিওর যদি বলেন তাহলে সকালে আমরা প্রথমত পরিষ্কার করি, গরু পরিষ্কার করে এরপরে এদেরকে সকালের খাবার দেওয়া হয়, এরপরে পানি দেওয়া হয়, এরপরে মোটামুটি সারাদিন তারা বিশ্রামে থাকে, দুপুরে এদেরকে গোসল করানো হয়, এরপরে বিকালে আবার 4টায় এদেরকে খানা দেওয়া হয়। এই খাবার দেওয়ার পরে এদেরকে রাত 8টার দিকে সর্বশেষ আর কি পানি দেওয়া হয়, এরপরে এরা সারা রাত আবার বিশ্রাম। সংক্ষেপে বললে এভাবে আমরা গরুটা পালন। আচ্ছা, গরুর খাবারের ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আসলে খুব ন্যাচারাল ওয়েতে গরু পালার চেষ্টা করি। তো আমরা প্রথমত হচ্ছে আমাদের প্রচুর ঘাস আছে, আমরা প্রতিটা গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দেই, যে কারণে আমাদের খুব একটা দানাদার বা ফিড বা অন্য কোনো কিছুর আসলে দিকে তাকাইতে হয় না। আর আমরা এইটার পাশাপাশি ভুসি দেই। আমরা এখানে বিভিন্ন গমের ফ্যাক্টরি যারা আটা তৈরি করে, তারপরে যেমন তীর, এদের কাছ থেকে আমরা সয়া মিল নেই, এরকম বড় বড় ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি ভুসি কালেক্ট করি এবং এই ফ্রেশ ভুসিটাই আমরা খাওয়াই। আমাদেরকে গরুর অন্য কোনো সাপ্লিমেন্ট, অন্য কোনো কিছু না, আমাদের হচ্ছে ন্যাচারাল ঘাস আর আমরা 4টা ভুসি মিক্স করে গরুকে। আসলে গরুর মোটা তাজাকরণ পদ্ধতি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা গরুকে পর্যাপ্ত রেস্ট দেই, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেই, একটা কমফোর্টেবল বেড দেই যাতে সে ভালোভাবে ঘুমাইতে পারে। গরুকে বিশ্রাম দিয়ে আমরা মোটা তাজা করার চেষ্টা করি। আমাদের এখানে এক্সট্রা কিছু দেওয়ার কোনো সুযোগ নাই যে আসলে এটা দিয়ে গরু খুব মোটা তাজা হবে। যেমন অনেকে ইউরিয়া খাওয়ায়, অনেকে মোলাসেস খাওয়ায়, অনেকে স্টেরয়েড দেয়, অনেকে বলে যে এটা গাভীর রুচির জন্য দেওয়া হচ্ছে। আমরা এই ধরনের কোনো পদ্ধতিতে আসলে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি গরু এটা আল্লাহ যেভাবে বানায় দিছে ওর ভিতরেই এটা সব মেকানিজম দেওয়া আছে, কিন্তু এর বাইরে গিয়ে আমরা কিছু করতে চাই না। এটা গরু ন্যাচারালি যতটুকু গ্রোথ হয় আমরা তাতেই হয়। ধরেন আমাদের এখানের যে গরুগুলো আছে এগুলোকে যদি আমরা অন্য যে কোনো একটা সাপ্লিমেন্ট বা অন্য যে কোনো একটা কেমিক্যালে যাই, প্রতিটা গরু আমাদের 1 থেকে 150 কেজি ওজন বাড়বে। আমরা বিজনেসটা যখন শুরু করছি তখনই এটা প্ল্যান করে নিছি, আমরা গরুতে এই 1-150 কেজি কমই কাউন্ট করব। আমাদের এই 1-150 কেজি এক্সট্রা ওজন নিতে পারবো এই ধরনের কোনো প্ল্যানই নাই। যে কারণে আমাদের গরুগুলো অনেক খামারে গেলে দেখবেন যে গরুর পিছন সাইডটা একবারে পূর্ণ মানে ফেটে যাওয়ার মতো অবস্থা। তারা বলে যে দেখেন গরুটার কত স্বাস্থ্য ভালো, কিন্তু আসলে এটা কোনো ন্যাচারাল পদ্ধতিতে একটা গরু এরকম হয়। আমরা এখানে 1-150 গরু আছে, আপনি প্রত্যেকটা গরু ইন্ডিভিজুয়ালি গিয়ে দেখতে পারেন। আমি ন্যাচারাল খাওয়াইয়া ন্যাচারাল ভাবে পাইলা কোনো পদ্ধতি পাই নাই যে গরুর পিছনটা এরকম ফুলে যাবে মাংস। আমার যে গরু এবং প্রত্যেকটা গরু ধরেন আমরা তো প্রায় প্রতি শুক্রবারে গরু জবাই করি এখানে, আমরা নিজেরাই মাংস খেয়ে দেখছি, নিজেরাই যাদেরকে মাংস সাপ্লাই দিই তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে দেখছি, আমাদের গরুতে ফ্যাট হয় না। আমাদের দেখা যায় 300 কেজির একটা গরুতে 2 কেজি চর্বি হয় সর্বোচ্চ, তাও। এবং আমাদের গরুতে আমরা 60% মাংস পাই। এখন হয়তোবা আপেক্ষিকভাবে আমি ওখানে 100 কেজি বেশি বাড়াইতে পারতাম, কিন্তু তাতে আমার কোয়ালিটিটা ভালো থাকতো না। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি 100 কেজি মাংস কম নেই, কিন্তু আমার মাংসটা গরুটা স্বাস্থ্যবান থাকে। এবং এটা ধরেন যদি এক্সট্রা কিছু না করি এই মাংসটা আমার জন্য খুব ক্ষতিকর কিছু হবে না। যদিও এখন ডাক্তার বা বিভিন্নভাবে বলে যে গরুর মাংস খুব ক্ষতিকর, বা যদি কেমিক্যাল মুক্ত থাকে অ্যাটলিস্ট এই মাংসটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না। আর এই মাংসে ওরকম চর্বি নাই, যে কারণে আমার মনে হয় যে যারা কোলেস্টেরলের রুগী বা যারা মনে করেন যে মাংস খেলে কোলেস্টেরল বেড়ে যায়, তাদের জন্য এই মাংসটা অনেক সেফ। যত্ন ঠিক রাখতে পদক্ষেপ বলতে আসলে আমাদের এখানে যারাই কাজ করে আমরা প্রত্যেককেই মোটিভেশন দিয়ে চেষ্টা করি গরুকে ভালোবাসার। তো আসলে যদি আপনি একটা অ্যানিমাল ভালোবাসেন তখন এইটার যত্ন আপনার মন থেকে চলে আসে। এবং আমাদের এখানে যারা কাজ করে আমরা মনে করি আমরা প্রত্যেকেই গরু লাভার। তো যে কারণে আমাদের ওরকম স্পেসিফিক কিছু শিখিয়ে দেওয়ার নাই যে আপনি এইভাবে গরুর যত্ন নিবেন। এবং আমাদের এখানে আপনি অনেক সময়, আমি নিজে থাকি না কিন্তু দেখি রাত 12টায় উঠা ওরা গরুর কাছে দাঁড়ায় রয়েছে, কি হয়েছে এই গরুটা আজকে একটু কম খাইছে। এটা কিন্তু আমার বলে দিতে হয় নাই বা আমার ওদেরকে কল দিতে হয় নাই, ওরা বুঝছে যে গরুটা একটু কম খাইছে, রাতে অবজার্ভ করে যে গরুটা। আসলে যদি আপনার সারাউন্ডিং সবাই গরু লাভার হয় তাদের নিয়ে একটা গরুর ফার্ম করা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমার ক্ষেত্রে তাই হয়েছে। এটা খুব সুন্দর আয়োজন করছি আমরা গত বছরের অভিজ্ঞতা থেকে। এবার আমরা যে সেগমেন্ট রাখছি, আপনি আমাদের এখানে সর্বনিম্ন 60,000 টাকায় একটা গরু, ফুল গরু কোরবানি দিতে পারবেন। সর্বোচ্চ 8 লাখ টাকার গরু আছে আমাদের কাছে। আমাদের কাছে কোটি টাকার গরু নাই, উচ্চ বংশীয় গরু নাই, আমাদের কাছে সর্বোচ্চ 8 লাখ টাকার গরু আছে। এবং আমাদের এগুলা বেশিরভাগই শাহিওয়াল জাতের গরু, কিছু ক্রস ব্রাহ্মা আছে, কিছু হলিস্টাইন আছে 2-3টা, আর বাকি সবই দেশি গরু। দেশি গরুতে আমরা 3টা আলাদা আলাদা সেগমেন্ট রাখছি। একটা হচ্ছে ধরেন
সর্বোচ্চ ৮০,০০০ টাকার গরু ৬০,০০০ থেকে, আরেকটা সেগমেন্ট রাখছি আমরা ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা, আরেকটা সেগমেন্ট রাখছি ১,২০,০০০ থেকে ১,৭৫,০০০ টাকা। এই তিনটা সেগমেন্টে প্রত্যেকটা সেগমেন্টে অন অ্যান অ্যাভারেজ আমাদের ২০টার বেশি গরু আছে এবং এই প্রত্যেকটা গরু আমাদের লং টার্ম লালন পালন করা এবং আমরা প্রত্যেকটা গরুতে একেবারে এনশিওর করতে পারি যে এতে আপনি খুব কম মাত্রার চর্বি পাবেন এবং আমাদের এই গরুগুলা বেশিরভাগই 60 থেকে 65% সলিড মাংস হবে এবং এই আমাদের যে ১.৫ লাখ টাকা পর্যন্ত যে সেগমেন্ট বা ১,৭৫,০০০ টাকা পর্যন্ত এর ভিতরে অন্য কোনো ক্রস গরু নাই, এগুলো পিওর দেশি গরু, প্রত্যেকটা পিওর দেশি জাত এবং প্রত্যেকটা গরু ২ দাঁতের শিং চোটালা গরু। কেউ এইভাবে মনে করে না যে ৭০,০০০ টাকার গরু কেমন হবে, এটা তো ছাগলের দাম। হ্যাঁ, গরুটা সাইজে ছোট হবে কিন্তু এর ৪টা পাও, কান, চোখ, মুখ সব নিখুঁত, একটা কোরবানি দেওয়ার জন্য যা যা শর্ত সব পূরণ করেই এই গরুগুলো এবং প্রত্যেকটা গরু আমাদের চেক করা ২ দাঁতের। সুতরাং গরু হয়তো বা সাইজে ছোট, এটার জাত ছোট, এটার জেনেটিক এরকম যে কারণে এটা সাইজে ছোট, কিন্তু গরু প্রত্যেকটা খুবই নিখুঁত, সুস্বাস্থ্যের অধিকারী প্রত্যেকটা গরু। আসলে আমার মানে যদি গরু বিক্রির অভিজ্ঞতা বলেন বাংলাদেশে এটা আমাদের প্রথম বছর গরু বিক্রির অভিজ্ঞতা। আমরা বাইরে গরুর বিক্রির সাথে ইনভলভ আছি, ওখানে আমাদের ৩-৪ বছরের অভিজ্ঞতা আছে। ওখানকার প্রেক্ষাপটটা ভিন্ন, এখানকার প্রেক্ষাপট ভিন্ন। এখানে আসলে সবারই একটা কনসার্ন হচ্ছে গরুর ফার্মে আইসা যে ফার্মালাকে ডুবাইয়া বা ফার্মালাকে ঠকাইয়া আমি ৫,০০০ টাকা কম দিয়া যেতে পারি, মানে তাদের ইন্টেনশনটাই হচ্ছে এটা। আমি একটা লোক মানে দেখি নাই যে ফার্মে আইসা বলছে যে ভাই আসলে আপনার খরচ কত, যেটা না হইলেই না ওইরকম একটা দাম দেন, কিন্তু না, এটা সবাই আইসা বলে যে আমাকে অন্তত ১০,০০০ টাকা কম নেয়। মানে আমি তাকে বলে দিলাম এটা আমার ফিক্স প্রাইস থেকে বলার পরে ওনারা রিকোয়েস্ট করে ১০,০০০ টাকা কম দেন। এখন আমি জানি না আসলে ফিক্স প্রাইসের অর্থ কি দাঁড়ায়, এখান থেকে আমি কি করে ১০,০০০ টাকা কম দিই। আমি আমার খুব ক্লোজ ৪-৫টা লোককে ফিরিয়ে দিছি, তারা ৫,০০০ টাকা আমার কাছে কম দিতে চাইছিল। আমার আসলে ৫,০০০ টাকা কম নিলে এই ৫,০০০ টাকা আমার লস হবে। আমি এবারের যে গরুর প্রাইজিং দিছি এটা হচ্ছে শুধু গরুর খাবার খরচ আর দাম। ইভেন যারা এই গরু টেক কেয়ার করে তাদের বেতনটাও এদের মানে এই গরুতে আমি কাউন্ট করি নাই। এখন আপনার প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনি কি পকেট থেকে টাকা দিয়ে এদেরকে না, আমাদের যেহেতু দুধের প্রোডাকশন আছে, আমাদের ডেলি প্রায় ২০০ লিটার দুধ হয়, ওখান থেকে আমাদের যে ইনকামটা জেনারেট হয় এইটা আমরা এই সাইডে খরচ। তো প্রত্যেকটা গরুতে আমরা আসলে একেবারে সর্বনিম্ন যে প্রাইসটা না হইলেই না ওই প্রাইসটা, এবং আমরা একটা নতুন কনসেপ্ট দেবার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে ফিক্স প্রাইসে গরু বিক্রি করা। আমাদের গরুগুলো আপনি যদি খেয়াল করেন যেগুলো বড় গরু প্রত্যেকটা অলরেডি প্রাইস লেখা, ওয়েট লেখা, সামনে ফিক্স। এবং আমাদের এই ফিক্স প্রাইস জিনিসটা আমি জানি না এখানে আসলে জনপ্রিয় হবে কিনা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি যখন কোনো কিছু কিনতে যাই, আমি যদি ফিক্স প্রাইসে কিছু দেখি আমি অ্যাটলিস্ট সেফ মনে করে কিনি, যে আমি হয়তো খুব বেশি ঠকবো না। যদি এখানে দোকানদার প্রফিটও করে থাকে, একটা রিজনেবল প্রফিট করছে, কিন্তু এখানে দেখলাম যে ফিক্স প্রাইস বলার পরেও মানুষ বলে ৫,০০০ টাকা কম নেয় বা ১০,০০০ টাকা কম নেয়। এখন ফিক্স প্রাইস যদি বলে ফেলে এরপরে আমি আসলে ১০,০০০ টাকা কি করে কম নেব? আমি তো বলছি যে এটা ফিক্স প্রাইস। তো এইটা নিয়ে একটা ছোটখাটো প্রবলেম আমি ফেস করতেছি। আমার মনে হয় এটা হয়তো ধীরে ধীরে মানুষকে বোঝানো যাবে যে ফিক্স প্রাইস আমি বলছি মানে এটাই আমার লাস্ট প্রাইস, এখান থেকে আমি আসলে কমানোর জন্য ফিক্স প্রাইস বলি। কমানোর জন্য হলে আমি ২০,০০০ টাকা হাতে রেখে বলতাম, আপনি ১০,০০০ টাকা কম বলতেন, একটা বার্গেনিং হইতো। কিন্তু আমি তো বলেই দিচ্ছি যে আমার গরুগুলো আমি বিক্রি করতে চাচ্ছি ফিক্স প্রাইসে। ইভেন আমার প্ল্যান আছে যদি আমি গরুর হাটেও যাই, যদি হাট কর্তৃপক্ষ অ্যালাউ করে, আমি আমার গরু বাজারেও ফিক্স প্রাইসে বিক্রি করতে চাই। মানে আমার গরুটা নিয়ে কারোর কোনো দালালির দরকার নেই, কারোর কোনো বার্গেটিং এর দরকার নেই। গরুর গায়ে লেখা আছে এটার দাম কত, আপনি হইলে নেন, না হইলে নিয়েন। আচ্ছা, গরুর দামের ক্ষেত্রে আমরা নির্ধারণ করি সেটা হচ্ছে এই গরুগুলা আমরা ১ বছর লালন পালন করি, ১ বছরের এর খাবারের একটা খরচ, আর এই গরুটা যদি আমাদের ঘরের বাছুর হয় তাহলে আমরা একটা ওজন হিসাবে মূল্য নির্ধারণ করে নিই, আর যদি এটা আমাদের বাইরে থেকে কেনা হয় তাহলে তো কেনা দামটা আছে, কেনা দামের সাথে আমাদের খাবারের খরচ। এবং আমরা আমি জানি না আসলে বাংলাদেশে যারা খামার করতেছে তারা কি করে প্রফিট করতেছে বা কিভাবে তারা সার্ভাইভ করতেছে। আমি যে প্রাইসে গরু বিক্রি করার চেষ্টা করতেছি এর ভিতরে আমার খামারের ভাড়া, স্টাফের বেতন, এইটাও আমি কাউন্ট করিনি। আমি শুধু গরুর দাম আর গরু যে কয় টাকা খাইছে এইটা দিয়ে প্রাইজিং করছি। তাতেও আমার জন্য গরু বেচা অনেক চ্যালেঞ্জ হয়ে যায়। তা আমি বুঝি না যে আসলে এদেশে যারা খামার করতেছে বা যারা ৫০০ গরু বেচে, ১,০০০ গরু বেচে এরকম বলতেছে, তারা কিভাবে মানে লিগেল ওয়েতে থাইকা গরু প্রফিট করতে পারে আমি জানি নাই। তবে যদি বলেন যে হ্যাঁ, যদি আমি একটু খাবারে মানে নিম্ন মানে যাইতাম বা আমি যদি একটু ইনজেকশন পুশ করতাম তাহলে হয়তো আমি প্রতিটা গরুতে আরো ধরেন ২০,০০০ টাকা করে এক্সট্রা পাইতাম। এইটাই হয়তো বা প্রফিট বলতে পারেন, কিন্তু আমি আসলে ওই প্রফিটেও যাইনি, ওইটা কাউন্টও করিনি। আমার দুধ থেকে যে টাকাটা ইনকাম হয় ওইটা দিয়ে আমি খামার পরিচালনা করি, যে কারণে আমার এই ফ্যাটেনিংয়ের বা কোরবানির যে গরুগুলা, এখানে আমি শুধু গরুর দাম আর খাবার খরচ, এছাড়া কোনো টাকাই অ্যাড। খামারি হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, স্পেশালি গরুর খামারে আমি যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা এমন একটা ট্রেড, গরুর প্রতিটা সেক্টরে যে আছে, মানে গরুর সাথে রিলেটেড যে
একটা লোক আমি এখন পর্যন্ত, আমার খামারের বয়স 1 বছর প্লাস, 1 বছরের ভিতরে আমি এখন পর্যন্ত একজন লোক পাই নাই যে সলিড বা কথা কাজে মিল আছে। মানে খামার রিলেটেড বলতে ধরেন যে আমাদের সাইলেজ সাপ্লাই দেয়, যে আমাদের ভুট্টা সাপ্লাই দেয়, ধরেন যে আমাদের গরু ডেলিভারি দেয়, যে ব্যাপারী গরু কিনে, বড় খামারি, আমি নাম বলতে চাচ্ছি না, বড় বড় হাই প্রোফাইলের খামারি, মানে সবার ভিতরেই একটা মানে 2 নম্বরই কিছু করার টেন্ডেন্সি। মানে এই কাজটা 2 নম্বরই না করলেও চলে, কিন্তু তাও তারা করবে। মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি মানে অনেক সময় আছে যে আমি আসলে খুব প্রেসারে পড়ে সৎভাবে থাকতে পারতেছি না, আর একটা হচ্ছে আমি সৎভাবে থাকতেই চাই। এদের ট্রেন্ডটা হচ্ছে আমি সৎভাবে থাকতেই চাই। ডাক্তার, মেডিসিন, যারা ইউটিউবার, যারা ফেসবুক মানে অ্যাগ্রো চ্যানেল চালায়, সব মানে আমি একটা লোকও এখন পর্যন্ত পাই নাই যে যাকে মনে হয়েছে যে না ইনি একটা সলিড লোক, বা মন থেকে যে একটা রেসপেক্ট আসে যে না এই ট্রেডের জন্য উনি কিছু কাজ, আমি একজনকেও পাইনি। ইভেন ধরেন আমাদের এখানে অনেক সেলিব্রিটি ইউটিউবার আছে যারা অ্যাগ্রোকে প্রমোট করে একটা ভালো অবস্থানে চলে আসছে। ইভেন এরা আপনার প্রতিটা প্রতিবেদন করার আগে এদের সাথে আপনার টাকা পয়সা নিয়ে নেগোশিয়েট করতে হয়। আমি নাম বলতে চাচ্ছি না, যে কোনো সেলিব্রিটি ইউটিউবার বলেন, আমি অবাক হয়ে যাই যে আপনি হচ্ছেন অ্যাগ্রোর একটা চ্যানেল, আপনাকে যদি কেউ মানে ইনভাইট করে, আপনি তো টাকা পয়সা নিয়ে নেগোশিয়েট করার প্রশ্নই আসে না। যদি আপনাকে সে কোনো অনার করে, দ্যাটস ফাইন, আপনারও তো একটা জীবিকা আছে বা একটা, কিন্তু আপনি যদি এটা নিয়ে একটা নেগোশিয়েট করেন যে এর থেকে 50 টাকা কম হলেও আমি যাব না, তো এইটা আসলে এরকম অনেক ইউটিউবার সেলিব্রিটিদের সাথে পরিচয় হয়েছে এই খামার করার সুবাদে। তো আমি আসলে অনেককেই আনতে পারিনি, কারণ তার কথা হচ্ছে এটার চেয়ে 1 টাকা কম হইলেও আমি যাব না। তো আমার কাছে প্রথমে মনে হয় যে লোক এই মোটিভে একটা কথা বলে তাকে দিয়ে আমি প্রোগ্রামিং করাইতে চাচ্ছি। এছাড়া যদি আমার খামার চলবে, না চলে আলহামদুলিল্লাহ এটা কিছু হবেই। আচ্ছা, এইটা একটা গরুর খামারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বর্তমানে, এবং আমাদের দেশে আসলে গরুর ক্ষেত্রে এত রোগ বালাই, যেটা আমাদের বাইরে খামারের সাথে আমরা জড়িত, ওখানে আমাদের এত রোগ বালাই নাই বা এত প্রবলেম আমরা ফেস করি না। তো এক্ষেত্রে এখন আমরা যে পলিসিতে আছি, আমরা হচ্ছে নিজেদের বাচ্চা নিজেরা লালন পালন করব, যে কারণে আমাদের এখানে আসলে বাহির থেকে গরু খুব একটা ঢোকারই কোনো সুযোগ নাই, যে কারণে আমরা অনেকটা কন্ট্রোল এনভায়রনমেন্টে আছি বলতে পারেন। এবং আমরা চেষ্টা করি কিছুটা বায়োসিকিউরিটি মেনটেন করার, এবং আমাদের যারা খামারে কাজ করে এটা আমাদের কেউই আউটসাইডার না, আমাদের সব ইনহাউস। ইভেন ডাক্তার, ইভেন যে রান্না করে, আমাদের সবার ইনহাউস। তো আমাদের ওরকম বাইরে খুব একটা যাওয়ার সুযোগ নাই, বাজার টাজার করার জন্য আলাদা টিম আছে। তো এইভাবে আমরা কিছুটা সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করতেছি। তবে সবচেয়ে ভালো মানে আমাদের যেটা হয়তো বা আরো 1-2 বছর সময় লাগবে, যখন আমাদের সব গাভীগুলোর বাচ্চাগুলো বড় হবে, তখন আমরা আলটিমেটলি বাহির থেকে আর কোনো গরু আমাদের খামারে ইন করাবো না, আমাদের নিজেদের গরু দিয়ে আমরা খামার পরিচালনা। হ্যাঁ, অনেক প্রতারণার শিকার হই, এবং আমি একটু বেশিই হই। আচ্ছা, যেমন ধরেন ভিডিওতে একটা গরু খুব সুন্দর দেখায়, কিন্তু আসলে ফিজিক্যালি যখন পাঠায় তখন ওটা বাছুরও মনে হয় না, এরকম বেশ কয়েকবার। আবার ধরেন অনেকে গরুর সাথে স্টাম্পে লিখিত দিয়ে দিছে এটা 23 লিটার দুধ হবে, কিন্তু আনার পরে 20 লিটারও হয় না। এখন এই স্টাম্প নিয়ে তো আর আমি কখন হাইকোর্টে যাব, কখন মামলা করব, স্টাম্প করেও আমি গরু কিনে দেখছি দুধ এরকম অ্যাকুরেট হয় না। এরপরে আপনি ভুসি কিনা নিয়ে আসেন, ধরেন আমরা একটা সাপ্লায়ারের থেকে রেগুলার প্রথম ভুসি নিলাম, প্রথম চালান সে ভুসিটা খুব ভালো দিল, আমরা খুব স্যাটিসফাই। দ্বিতীয় চালানে সে এটা পচা ভুসি দিয়ে দিল। এবং প্রত্যেকটা মানে এই গরুর ট্রেডে যে মানুষ কত বাটপার হইতে পারে, এটা আপনি যদি ফিজিক্যালি না ঢোকেন আপনি অবাক হয়ে যাবেন। মানে যার কথা বলেন প্রত্যেকটা লোক ইন্টেনশনালি সে রং সার্ভ করবে আপনাকে, ইন্টেনশনালি। এটা মানুষ ভুলে করছেন ফাইন, কিন্তু এই গরুর ট্রেডে যারা আছে সবাই ইন্টেনশনালি প্রতারণা করার চেষ্টা করবে। এখন আমি অবশ্য অনেক সময় মানে আমার স্টাফ বা আমার সারাউন্ডিং কলিগস এদেরকে বলি যে আসলে একজন প্রতারণা করার চেষ্টা করতেই পারে। এখন আপনি যদি বোধহয় হন তাহলে আপনি প্রতারিত হবেন, কাউরে বলবেন না, কারণ তাহলে তো আপনি মানে নিজেকে প্রমাণ করছেন যে আপনি ক্যাপাবল না। তো আমরা অনেক ক্ষেত্রে এরকম আর কি, যে নিজেরা একটু সচেতন থাকার চেষ্টা করতেছি, সবকিছুতে একটু অ্যালার্ট থাকার চেষ্টা করি, যে যাতে আমাদের সাথে প্রতারণাটা না হয়। ইভেন আপনার এক্ষেত্রে যদি কাউকে 2টা টাকা অ্যাডভান্স দিয়ে দেন, অনেক ক্ষেত্রে আছে ধরেন রাখাল কাজে আসবে, সে বিকাশে 500 টাকা চাই যায়, স্যার গাড়ি ভাড়া নাই, ওই 500 টাকা দিচ্ছেন, ও আর জীবনেই আসবে না। তারপরে ধরেন আপনার একটা ভালো গরু, আমি এরকমেরও দেখছি, একটা গরু গিয়া লাস্টে আমরা ওখানে তদন্ত করে দেখছি ওই একটা গরু উনি আসলে 7 জনের কাছ থেকে 5000 টাকা করে বিকাশে নিচ্ছে। গরু কিন্তু একটাই, এখন উনি 7 জনকে টাকা গরু দিতে পারবে। এখন 7 জনের ভিতরে হয়তো 5 জন আছে যারা আর এটা নিয়ে দৌড়দৌড়ি করবে না, বাদ দেন, তো ওনাদের ওইটাই লাভ। 5 জনের থেকে যদি 25,000 টাকা নিয়ে থাকে, গরু তো ওনার গরুর জায়গায় রয়ে গেছে। আর গরু এই ভিডিও যাদের দিয়ে করাইছে বা যাদের বিকাশ থেকে এভাবে টাকা নিছে, যে ভিডিও করছে উনি মূলত গরুর মালিকও না, উনি যে গরুর মালিক তার কাছ থেকে গরুটা ভাড়া নিয়ে ভিডিও করছে। এই ধরনের ঘটনাও আমরা ফেস করছি। মানে প্রতারণা যে কত রকম হইতে পারে। আচ্ছা, ভবিষ্যতে আমাদের আসলে খুব
চমৎকার এবং খুব সৎ একটা উদ্দেশ্য নিয়ে আমরা এই ট্রেডে মানে আমরা গরুর সেক্টরে প্রত্যেকটা পয়েন্টে আমরা কিছু ফুট স্টেপ রেখে যাব। যেমন মাংসের ক্ষেত্রে আমরা একটা জাত উন্নয়ন করার চেষ্টা করতেছি, যেটা গরুর মাংসের চাহিদার উপর ভিত্তি করে আর দুধের চাহিদার উপরে ভিত্তি করে আমাদের দেশে যাতে সহনশীল হয় এরকম একটা জাত উন্নয়নের আমরা চেষ্টা করতেছি। তো এটা অনেকটা বলতে পারেন যে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশন জাত উন্নয়নের। এখানে সব জাতি আছে, ঘির আছে, ব্রাহ্মা আছে, ফ্ল্যাগবি আছে, শাহিওয়াল আছে, হলস্টাইন আছে। তো আমরা আমাদের খুব লং রানে প্ল্যানটা হচ্ছে, ধরেন আমাদের একটা 1000 গাভীর প্রজেক্ট করব, যেটা থেকে আমরা বছরে 1000 বাচ্চা উৎপাদন করব এবং এই 1000 বাচ্চা থেকে 500 বাচ্চা আমাদের খামারে আমরা রাখবো আমাদের খরচ মেটানোর জন্য, আর 500 বাচ্চা আমরা প্রতি বছর প্রান্তিক পর্যায়ে মানুষকে দিয়ে দেব। এটা চ্যারিটি বলতে পারেন বা আমাদের একটা জাত সারা দেশে ছড়াই দেওয়ার জন্য বলতে পারেন। আমাদের লং রানে এরকম একটা প্ল্যান যে আমাদের খামারের খরচটা চালানোর জন্য যে ইনকামটুক দরকার অতটুক রেখে বাকি আমাদের যা থাকবে আমরা এই দেশের সোশ্যাল কন্ট্রিবিউশন হিসাবে এটা দিয়ে দেব। নতুন যারা খামার করতে চান তাদের উদ্দেশ্যে প্রথমত এটা কইরেন না, কোনোভাবেই এটা করা উচিত হবে না। এটা একবার আমার সবার যদি নতুন কোনো কেউ খামারে হইতে চান তাদের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে, এটা একটা সেক্টর আসলে কিছু করার নাই, এই সেক্টর থেকে দূরে থাকা হচ্ছে শ্রেয়। তারপরে যদি কেউ একেবারে ডিটারমাইন যে আপনি এই ট্রেডেই আসবেন, তাহলে আপনি অন্তত একটা খামারে 3 বছর চাকরি করবেন। 3 বছর, 3 মাস না কিন্তু, বা 2 মাস না, 3 বছর চাকরি করবেন। 3 বছর চাকরি করার পরে যদি আপনার সিদ্ধান্ত চেঞ্জ হয় যে না আমি আর খামার করবো না, তাহলে তো ফাইন। আর যদি 3 বছর খামারে চাকরি করার পরে আপনার সিদ্ধান্তে অটল থাকেন যে আপনি খামার করবেন, তাহলে আপনি করেন, আমরা আপনার সাথে থাকবো। দর্শকদের উদ্দেশ্যে আসলে খামার সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা বলার আছে, এটা হচ্ছে খুব লং স্টোরি হয়ে যাবে, তো আমি খুব ছোট করে বলার চেষ্টা করতেছি। ধরেন আমরা আসলে দুধ বিক্রি করি এবং এই দুধটা আমরা হলস্টাইন ফ্রিজিয়ান যে গরুগুলা 20 লিটার প্লাস দুধ দেয়, এই গরুগুলার দুধ প্লাস শাহিওয়াল দেশি গরুর দুধ, এই দুইটা মিক্স করে আমরা বোতলজাত করে বিক্রি করি এবং আমাদের এই দুধটার টেস্ট খুব ইউনিক। আমরা আসলে শুরুতে প্ল্যান ছিল যে শুধু শাহিওয়াল বা দেশি গরুর দুধই বিক্রি করব, কিন্তু এটা কমার্শিয়াল এক্সপেক্টে 300 টাকা কেজি যদি বিক্রি করি তাও সম্ভব হয়। তো যে কারণে আমাকে একটু কমার্শিয়াল ভাবে চিন্তা করতে গিয়ে আমরা হলস্টাইনেরও কিছু দুধ মিক্স করতেছি। এখন আমাদের এই দুধটা ধরেন বাজারের যে কোনো দুধের চেয়ে হয়তো বা 10 টাকা কেজিতে দাম বেশি, কিন্তু আমাদের এই দুধটা যে কোনো বাজারের, এটা সেটা মিল্ক ভিটা বলেন, আড়ংয়ের বলেন, যে কোনো দুধের সাথে আমরা কম্পিট করতে পারি, এটা বেটার। তো এখন এটা বেটার প্রোডাক্ট যদি আসলে হয় সেটার দাম 10 টাকা বেশিই হবে, নাহলে তো আমি বেটার করব কি করে। আর দ্বিতীয়ত হচ্ছে মাংসের ক্ষেত্রেও সেম, আমি অনেক চেষ্টা করছি যে 1 বছর রিসার্চ করে যে কি করে একটা কষাই 750 টাকা কেজি মাংস বিক্রি করতে পারে, আমি 150 টাকা বিক্রি করতে পারি। কষাইয়ের মেকানিজম হচ্ছে কষাইটা পানিতে চুপায়, 100 কেজিতে 15 কেজি অ্যাড হয়, এটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব। আমার যে মাংস আমরা এটা 1000 টাকা কেজি বিক্রি করব। আমরা কোরবানির পর থেকে প্রতি শুক্রবারে একটা গরু জবাই দিব এবং প্রতি শুক্রবারে একটা করে গরু প্রি অর্ডার নিয়ে মাংস বিক্রি করব, আমরা একটা প্ল্যানে আঘাত। তো আমি আসলে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে যদি আসলে কেউ আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিতে চায় তাকে একটু উৎসাহ দেন, তাকে একটু সাপোর্ট করেন, চেক করেন তার প্রোডাক্টটা ভালো কিনা। যদি ভালোকে আসলে আমরা কেউ উৎসাহ না দেই তাহলে যারা ভালো করতেছে তারা একসময় হারায় যাবে, কারণ ভালো করে আপনাকে মার্কেটে টিকে থাকা খুবই ডিফিকাল্ট। সেখানে যদি আসলে সবাই সাপোর্ট দেয় যে না একটা ভালো কাজ করতেছে, আমরা ওনাকে বাণিজ্যিকভাবে একটা সাপোর্ট দিই। আপনার প্রতিদিন খাওয়ার দরকার না, আপনি সপ্তাহে একদিন আমাদের মাংসটা ট্রাই করে দেখেন আমাদের মাংস আর কষাইয়ের মাংসের ডিফারেন্ট কি। বাংলাদেশের মানুষ প্রেসার কুকার চিনছে গরুর মাংসের কারণ, অথচ এইটার কোনো যুক্তিই নাই, গরুর মাংস প্রেসার কুকারে কেন রান্না করে। আমাদের দেশের মানুষ প্রেসার কুকার জিনিসটা মনে হয় আবিষ্কার করছে বাংলাদেশের গরুর মাংস রান্না করার। এছাড়া আমি অনেক দেশে ঘুরছি, কম দেশেই প্রেসার কুকার নামক কোনো জিনিস চিনেই না মানুষ, কিন্তু আমাদের দেশে এটা হলো গরুর মাংস সিদ্ধ করার জন্য প্রেসার কুকার লাগে। তো আসলে প্রেসার কুকারের গরুর মাংস না খেয়ে আমাদের গরুর মাংস, আমাদের দুধ একটু ট্রাই করে দেখেন। যদি আমাদেরটা আপনার কোয়ালিটিতে মনে হয় যে না, আপনার টেস্টে মনে হয় যে না এটা কোয়ালিটি, তাহলে আমাদেরকে 10 টাকা দামে বেশি দিবে। আমাদেরকে এইভাবে একটু উৎসাহ দেন। আমরা চাচ্ছি অ্যাগ্রো সেক্টরে একটা ভালো কিছু করতে, যাতে মানুষ একটা নিরাপদ খাদ্য পায়। আপনার সবচেয়ে মজার জিনিস হচ্ছে গরুর মাংস, সেইটা যদি অনিরাপদ হয় তাহলে মানুষ সবচেয়ে মজা করে যে জিনিসটা খায় সেই জিনিসটা আসলে বিষ। আমাদের একটা ছোটবেলা থেকে কনসেপ্ট, কারো শরীর খারাপ, কেউ অসুস্থ, ওর 1 গ্লাস দুধ খাওয়ায়, আসলে সে দুধটাই আমরা বিষের মতো যে দুধ সেটা খাচ্ছি। আপনি দেখবেন প্রচুর গরুর খামারি তারা কচুরি পানা খাওয়ায়, তাহলে একটা গরু কচুরি পানা খায় আপনারে দুধ দিচ্ছে, সে আপনার কি দিচ্ছে? গরুর অনেক জায়গা ব্রয়লারের ফিট খাওয়ায়, তো আসলে এইগুলা খাওয়ায় আপনাকে যে প্রোডাক্ট দিবে সেটা কি হবে? এটা তো বিষ ভরা। নিজেরা ঘাস চাষ করি, নিজেদের কেনা ঘাসও না, আমাদের
চাষ করা ঘাস আর ফ্রেশ ভুসি খাওয়ায় গরু পালতেছি। আমাদের দুধ, আমাদের মাংস আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির দুধ, সর্বোচ্চ কোয়ালিটির মাংস, যে কারণে আমাদের প্রাইসটাও বাংলাদেশের, ধরেন বেঙ্গল মিট যদি 1000 টাকায় বিক্রি করে, আমাদেরকে 1050 টাকায় বিক্রি করতে হবে। তাইলেই আমরা সবচেয়ে ভালো মাংস, সবচেয়ে ভালো দুধ দিতে পারবো। আমরা সবার কাছে খুব অনুরোধ করব যে আপনারা যদি ভালো কোনো প্রোডাক্ট কেউ করে তাকে উৎসাহ দেন, তাহলেই এই ভালো প্রোডাক্টগুলো একসময় মার্কেটে থাকবে, মার্কেটে আসবে। কিন্তু যদি আসলে ভালো প্রোডাক্টগুলো আমরা দাম বেশি দেখে সরে যাই, তাহলে আসলে কখনোই আমাদের দেশে ভালো প্রোডাক্ট আসবে না। আমাদের দেশে এখন প্রতি 10 ঘরের ভিতরে 1 ঘরে আপনি পাবেন ক্যান্সারের রোগী। কেন? আমাদের দেশে তো এরকম কোনো মহামারী হয় নাই যে ক্যান্সার ছড়ায় পড়ার কথা। সবকিছু আমাদের এই খাদ্যের ভেজাল থেকে শুরু। আমাদের দেশে কিছুদিন আগে একটা গবেষণায় দেখছে যে শকুন হারায় যাচ্ছে, যে কারণে অনেক রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে। আগে গরু মারা গেলে এগুলো শকুনে খাই, এখন দেখা গেছে প্রতিটা গরু মারা যাওয়ার আগে এত রকম ট্রিটমেন্ট করা হয়, যে কারণে ওই শকুন এই গরুর মাংস খাওয়াতে শকুনের বংশ বিলীন হয়ে যাচ্ছে। তাহলে একবার চিন্তা করেন আমরা কি খাই, এবং এইটা আসলে যে কত ভয়ঙ্কর একটা পর্যায়ে আছে, এটা মানে আপনি যদি খুব ডিটেলসে না যান বুঝতে পারবেন না। আমার খুব অনুরোধ থাকবে, যারা অর্গানিক ভাবে মানে মুরগি বলেন, ডিম বলেন, গরু বলেন, খাসি বলেন, যারা অর্গানিক ভাবে চাষ করার বা অর্গানিক ভাবে উৎপাদনের চেষ্টা করতেছে, সবাই মিলে আসেন তাদেরকে একটু সাপোর্ট করে দেখি। যদি এই আমাদের দেশটা সব অর্গানিক হয়ে যায়, তাই আমরা আসলে রোগ ব্যাধি বাকি যা যা ঝামেলা বলেন এগুলো থেকে মুক্ত থাকতে পারবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।